মোমের পাশে আগুন রাখলে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে, ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল। আজকের গল্পটি বন্ধুরা আমার এমন একজন ছাত্রকে নিয়ে। সে আমার খুব প্রিয় ছাত্র ছিল। আমি ছিলাম তার হোম টিউটর। আমি আমার ছাত্রকে খুব স্নেহ করতাম, খুব বিশ্বাস করতাম। আমার ছাত্রের চেহারাটা অনেকটা মায়াবী ছিল, সেই সাথে সে প্রচণ্ড মেধাবীও ছিল। কিন্তু তারপরেও আমি কোনোদিন ভাবিনি তার সাথে আমার এমন কিছু হবে। তার চেহারা, মেধা এবং আমার প্রতি তার আনুগত্য দেখে আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। যদিও আমি তার হোম টিউটর ছিলাম, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। একদিন তাকে আমি পড়াচ্ছিলাম। হঠাৎ সে আমাকে বলল, ম্যাডাম, আমি একটু ওয়াশরুমে যাব। আপনি বরং আমার মোবাইলে একটি গান শুনুন। আর এই গানটি ম্যাডাম আমার খুব প্রিয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আমি আপনার জন্য গরম গরম চা করে নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে, যাও। তারপর বন্ধুরা আমি তার মোবাইলে গান শুনতে থাকলাম। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি দৃশ্য আমার চোখে ভাসল, যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি কল্পনাও করতে পারিনি যে আমার ছাত্রের মোবাইলে এমন কিছু থাকতে পারে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। পুরো গল্পটি শুনবেন, নিশ্চয়ই মজা পাবেন, কথা দিলাম। হাই বন্ধুরা, আমি শর্মিষ্ঠা সেন শর্মি। সবাই আমাকে শর্মি বলেই ডাকে। দেখতে আমি একেবারে খারাপ না, অনেকেই বলে আমার নাকি একটা স্নিগ্ধ সৌন্দর্য আছে। কলকাতার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছি। আমার বয়স এখন 24 বছর। আমার বাবা মা থাকেন অনেক দূরের এক মফস্বল শহরে। কলকাতায় আমি একা একটি পেইং গেস্ট বা পিজিতে থাকি। আমার বাবা মা আমার কলকাতা শহরের এই বিপুল পড়ালেখার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খান। তাদের এই কষ্ট দেখে আমার নিজেরই খুব খারাপ লাগে। তাই বাধ্য হয়ে আমি একটি টিউশনি খুঁজি, যাতে নিজের খরচটা অন্তত নিজে চালাতে পারি। কিন্তু কলকাতার মতো শহরে চাইলেই তো আর মনের মতো টিউশন পাওয়া যায় না। অনেক চেষ্টা করেও আশপাশে কোনো টিউশন পাচ্ছিলাম না। অবশেষে কোনো উপায় না পেয়ে আমি আনন্দবাজার পত্রিকায় একটি বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপনে লিখলাম যে আমি যত্ন সহকারে ছাত্র পড়াতে চাই। বিজ্ঞাপনটি প্রকাশের দুদিন পরই একটি ফোন পেলাম। ফোনের উপাস থেকে একজন বয়স্ক গম্ভীর গলার লোক বললেন, আমার ছেলেকে পড়াতে পারবেন? সে কলেজে 3rd ইয়ারে পড়ে। আমি একটু অবাক হলেও বললাম, জি আঙ্কেল, পারব। প্রথম দিন পড়াতে গিয়ে দেখলাম আমার সেই ছাত্রকে। ছেলেটার নাম দিজন, বয়স 21 বছর। ছেলেটা দেখতে বেশ সুন্দর এবং অসম্ভব স্মার্ট। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক গভীরতা আছে। দেখতে শুনতে সে যেমন ভালো, তার ব্যবহারও ঠিক ততটাই নম্র আর ভদ্র। এরপর তার মা বাবার সাথে কথা বলে আমি তাকে প্রাইভেট পড়াতে শুরু করি। ছেলেটাকে যখন আমি প্রথম দিন প্রাইভেট পড়াতে যাই, তখন থেকেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। আমি যখন বইয়ের দিকে তাকিয়ে থাকি, হঠাৎ করে আর চোখে চেয়ে দেখি দিজন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার সেই চাওয়ার মধ্যে অন্যরকম একটা রহস্য বোঝা যায়। তার চোখ যেন আমার মনের ভেতরের সব কথা পড়ে ফেলতে চায়। আমি প্রথম দিকে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। আমি আমার গতিতে অত্যন্ত মনোযোগের সাথে তাকে প্রাইভেট পড়াতে থাকি। সেও পড়াশোনায় বেশ ভালো ফলাফল করতে থাকে। এভাবে দেখতে দেখতে প্রায় 15 দিনের মতো সময় কেটে গেল। কিন্তু দিজনের সেই অদ্ভুত রহস্যময় দৃষ্টি একটুও বদলাল না। আমি বুঝতে পারছিলাম না একটি 21 বছরের ছেলে তার শিক্ষিকার দিকে এভাবে কেন তাকিয়ে থাকে। তার চোখের ওই দৃষ্টিতে কোনো খারাপ ইঙ্গিত ছিল না, ছিল এক অদ্ভুত মুগ্ধতা আর ঘোর। মাঝে মাঝে সে পড়া বাদ দিয়ে আমার হাতের আঙুলের দিকে বা আমার চোখের দিকে তাকিয়ে আনমনা হয়ে যেত। আমি ধমক দিলে আবার সংবিত ফিরে পেত। এই পুরো ব্যাপারগুলো আমার মনের ভেতরেও কেমন যেন একটা দোলাচল তৈরি করতে শুরু করল। আমি একজন শিক্ষিকা, তার থেকে 3 বছরের বড়, তবু কেন তার এই দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলার বদলে একটা অজানা ভালো লাগার জন্ম দিচ্ছে? নিজের এই ভাবনাগুলো নিয়ে আমি নিজেই নিজের কাছে প্রতিনিয়ত অবাক হচ্ছিলাম। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম। কলিং বেল বাজানোর পর দিজন নিজেই দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে দেখলাম পুরো বাড়ি কেমন যেন নিস্তব্ধ। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল এবং আন্টি কোথায়? সে খুব শান্ত গলায় বলল, তারা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। তার কথা শুনে আমি একটু থমকে গেলাম। বিশাল এই বাসায় কেউ নেই। পুরো খালি বাসায় শুধু আমি আর আমার ছাত্র দিজন। মনের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা ভয় আর অস্বস্তি কাজ করতে শুরু করল।
তাছাড়া খালি বাসা পেয়ে দিজনের আচরণের লক্ষণও আজকে আমার খুব একটা ভালো ঠেকছিল না। সে টেবিলের ওপাশে বসে বই না খুলে কেমন করে যেন শুধু আমার দিকেই একদৃষ্টে চেয়ে রইল। তার সেই রহস্যময় চোখের দৃষ্টি আজ যেন আরও বেশি তীক্ষ্ণ আর গভীর। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার ছাত্র দিজন খুব নরম সুরে বলল, ম্যাডাম, আমার খুব মাথা ব্যথা করছে। পড়ায় একদম মন বসছে না। আপনি কি এক কাপ চা খাবেন? সে আরও বলল, আপনি চা খেলে আপনার বাহানায় আমার জন্যও চা বানানো হবে। দুজনেরই চা খাওয়া হবে। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে দিজন খুব সুন্দর করে হেসে উঠল। তারপর সে রান্নাঘরে গিয়ে রীতিমতো মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনল। আমি চায়ের কাপে চুমুক দিয়ে দেখলাম, সত্যি অসাধারণ স্বাদ হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি আগে কখনো কল্পনাই করতে পারিনি। আমি মন থেকে তার হাতের চায়ের প্রশংসা করতে লাগলাম। আমার মুখে তার প্রশংসা শুনে দিজনের চোখ দুটো যেন খুশিতে চকচক করে উঠল। চা পর্ব শেষ হওয়ার পর আমরা আবার বই নিয়ে বসলাম। কিন্তু পড়াশোনা খুব একটা হলো না। দুজনের মধ্যে গল্প শুরু হলো। এই গল্পের মাধ্যমে বুঝতে পারলাম ছেলেটা তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। তার কথা বলার ভঙ্গি, তার চিন্তা ভাবনা সবকিছুই আমাকে দারুণভাবে মুগ্ধ করতে শুরু করল। এভাবেই তাকে আমি একটানা 3 মাস প্রাইভেট পড়ালাম। এই 3 মাস খুব ভালোই কাটল। আমাদের দুজনের মধ্যে শিক্ষিকা আর ছাত্রের সম্পর্ক পেরিয়ে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। আমি বুঝতে পারছিলাম, আমি অবচেতনভাবেই প্রতিদিন বিকেলে দিজনের বাসায় যাওয়ার জন্য মুখিয়ে থাকি। আমার এই পরিবর্তনটা আমি নিজেই টের পাচ্ছিলাম। শহরের একা জীবনে দিজন যেন আমার একটা সুন্দর অভ্যাস হয়ে উঠছিল। কিন্তু আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এই সুন্দর অভ্যাসের আড়ালে কি ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় আমার জন্য অপেক্ষা করছে। দিজন যে মনে মনে একটা বড় জাল বুনছে তা আমার ধারণারও বাইরে ছিল। একদিন কি মনে করে যেন খুব শখের বসে একটা সুন্দর সুতির শাড়ি পরে দিজনের বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। কলিং বেল শুনে দিজন দরজা খুলল। দরজা খুলেই আমাকে দেখে সে কয়েক সেকেন্ডের জন্য যেন পাথর হয়ে গেল। তারপর সে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, ওয়াও ম্যাডাম, আপনাকে আজ যে কি অপরূপ সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি একটু লজ্জা পেয়ে ভেতরে গিয়ে বসলাম। সে আমার সামনে বসে হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। তারপর সোজা আমার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। প্রথম দিন থেকেই আমি আপনার প্রেমে পাগল। আপনার ওই স্নিগ্ধ ব্যবহার, চেহারার সুন্দরতা আর এই বনলতার মতো চুল সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলে চলল, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আজ আপনাকে নিবেদন করলাম। দয়া করে আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। কলেজের 3rd ইয়ারে পড়া একটা ছেলের মুখে এত গুছিয়ে এমন সুন্দর প্রেম নিবেদনের কথা শুনে আমার মাথা যেন ঘুরে গেল। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর আর নাটকীয়ভাবে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না। চারপাশের সবকিছু যেন ওলট পালট লাগছিল। বুকের ভেতরটা তীব্র বেগে ধুকধুক করছিল। মনের ভেতর দিয়ে যেন একটা প্রচণ্ড শক্তিশালী ঝড় বয়ে যাচ্ছে। আমি আমার এই 24 বছরের জীবনে এর আগে কখনো কারো প্রেমে পড়িনি। তাই এই অনুভূতিগুলোর সাথে আমি মোটেও পরিচিত ছিলাম না। তার কাছ থেকে এত গভীর আর রোমান্টিক কথা শুনে কেমন জানি নিজের মনের মধ্যেই একটা উতাল পাতাল হাওয়া বয়ে যেতে শুরু করল। আমি নির্বাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। জীবনে প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক আর ভালোবাসার কথা শুনে আমিও যেন ভেতরের দিক থেকে উন্মাদ হয়ে যাচ্ছিলাম। তারপর দিজন আমার আরও কাছাকাছি এসে খুব নরম সুরে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার এই সত্যি ভালোবাসাটা গ্রহণ করবেন? আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসায় আমি নিজেকে কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দিজন, তুমি আমার ছাত্র। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে 3 বছরের ছোট। এই সব কথা ভেবো না। সমাজ এটা মানবে না, এটা ঠিক নয়। আমার কথা শুনে দিজন খুব আত্মবিশ্বাসের সাথে বলল, ম্যাডাম, কেন ঠিক নয়? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? ভালোবাসার তো কোনো বয়স থাকে না। আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি, আর আমার এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। দিজন তার যুক্তিতে অনড় থেকে বলল, ম্যাডাম, আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার তাতে বিন্দুমাত্র কোনো সমস্যা নাই। আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না।
আর আপনি যদি আমার এই ভালোবাসা গ্রহণ না করেন, আমাকে ভালো না বাসেন, তাহলে আমি আর কোনোদিন পড়াশোনা করব না। ছাত্রের এই কঠিন জেদ আর মিনতি শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি মনে মনে প্রমাদ গুনলাম। অনেক কষ্ট করে কলকাতায় এই টিউশনিটা জোগাড় করেছি। যদি এই টিউশনিটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমি আমার পিজির ভাড়া দিতে পারব না। নিজের খরচ চালাবো কেমন করে? মনের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করল। যদি এখন আমি তার প্রেম নিবেদন প্রত্যাখ্যান করি, তাহলে হয়তো বা আমার টিউশনিটা আজই বাদ হয়ে যাবে। দিজন হয়তো অভিমানে তার বাবাকে উলট পালট কিছু বুঝিয়ে আমাকে ছাড়িয়ে দেবে। এই সব চরম চিন্তাভাবনা করতে করতে আমি সেদিন তাড়াতাড়ি বাসা চলে আসলাম। বাসায় আসতেই দিজনের ফোন এলো। সে খুব স্বাভাবিক আর যত্নশীল গলায় জিজ্ঞেস করল, ম্যাডাম কেমন আছেন? ঠিকঠাক বাসায় পৌঁছেছেন তো? খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন আজ? তার এই নিখাত যত্ন আর ভালোবাসা দেখে আমি একটু অবাক হলাম। আমি বললাম, হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছ? সে বলল, জি ম্যাডাম, খেয়েছি। এরপর দিজন হঠাৎ আবদারের সুরে বলল, ম্যাডাম, আগামীকালকে খুব কোথাও ঘুরতে যেতে মন চাইছে। চলুন না ম্যাডাম, কোথাও থেকে ঘুরে আসি। আমার আপনাকে নিয়ে খুব ঘুরতে ইচ্ছা করছে। সে বলল, আমরা ইকো পার্কে যাব। আমি প্রথমটায় না করলেও তার পিডাপিডিতে শেষমেশ ইকো পার্কের কথায় রাজি হলাম। পরের দিন আমি আর দিজন মিলে ইকো পার্কে গেলাম ঘুরতে। সেখানে গিয়ে দেখলাম চারদিকে সবুজের মেলা আর অসংখ্য কপোতি হাত ধরে চলাফেরা করছে। কেউ বা বেঞ্চে বসে ঘনিষ্ঠভাবে আড্ডা মারছে। চারপাশের এই রোমান্টিক পরিবেশ দেখে আমি দিজনের প্রতি আরও বেশি ইমোশনাল হয়ে পড়লাম। সেও সুযোগ বুঝে আমাকে বিভিন্নভাবে কথার জাদুতে তার প্রতি দুর্বল করার চেষ্টা করতে লাগল। তার প্রতিটি কথা ছিল মাপা আর সরাসরি আমার হৃদয়ে আঘাত করার মতো। এভাবেই অনেক আনন্দঘন আর রহস্যময় মুহূর্তে এই দিনটার সময় কেটে গেল। এই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাইনি, শুধু তার সাথেই সময় কাটালাম। দিন শেষে যখন বাসায় ফিরলাম, তখন আমি উপলব্ধি করলাম যে দিজনের পাতা ভালোবাসার জালে আমি পুরোপুরি আটকা পড়ে গেছি। তার চোখের জাদুতে আমি আমার বাস্তবতার জ্ঞান হারিয়ে ফেলেছি। সে ছোট হলেও তার মানসিক পরিপক্কতা আমাকে পুরো গ্রাস করে নিয়েছে। ইকো পার্ক থেকে ঘুরে আসার পরের দিন আমি স্বাভাবিকভাবেই তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আজ আর কোনো আজেবাজে কথা নয়, শুধু মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াব। আমি তাকে পড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ের সুরসুরি। বুঝতে আর বাকি রইল না যে এটা আমার সেই গুণধর ছাত্র দিজনের কাজ। হঠাৎ করে পায়ের মধ্যে এমন একটি পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন এক অজানা শিহরণে কেঁপে উঠল। আমার মনে হলো শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করেছে। তার পায়ের সেই নিপুণ কৌশল আস্তে আস্তে আমার পায়ের পাতার উপর দিয়ে এগোতে লাগল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে এসব কি হচ্ছে। আমি তাকে বাধা দিতে যাব, এমন সময় হঠাৎ দিজনের মা ঘরে ঢুকলেন। তিনি আমাদের জন্য চা নাস্তা নিয়ে এসেছিলেন। মায়ের পায়ের আওয়াজ পেয়েই দিজন নিমেষে একদম স্বাভাবিক হয়ে গেল। পরিস্থিতিও মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল, আর এভাবেই সেদিন আমি বেঁচে গেলাম। বাসায় ফেরার পর মনের মধ্যে সব সময় একটা ভয় আর উত্তেজনা কাজ করতে লাগল। কখন জানি কি হয়। ছেলেটার সাহস আর কৌশল দেখে আমি অবাক হচ্ছিলাম। তারপর কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটল। দিজনের বাবা মা 3 দিনের জন্য দার্জিলিং গেল। তাদের কোনো এক ঘনিষ্ঠ আত্মীয় নাকি অসুস্থ, তাকে দেখতেই তারা গেল। দিজন তার বাবা মায়ের সাথে দার্জিলিং যায়নি, কারণ সামনেই তার ফাইনাল পরীক্ষা। এই 3 দিনের কথা ভেবেই আমার মনের ভেতর খুব ভয় হচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, দিজন আমার জন্য যে পাগল, জানি না এই 3 দিন পুরো খালি বাসা পেয়ে সে আমার সাথে কি আচরণ করবে। মনের মধ্যে তীব্র আতঙ্ক নিয়েই আমি তাকে প্রাইভেট পড়াতে যাওয়ার প্রস্তুতি নিলাম। আমি ভেবেছিলাম এই 3 দিন প্রাইভেট পড়াতে যাব না, একটা বাহানা দিয়ে ছুটি নিয়ে নেব। কিন্তু আঙ্কেল দার্জিলিং যাওয়ার আগেই আমাকে কড়া করে বলে গেছেন যে দিজনের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিস দেওয়া যাবে না। তাকে যেন আমি একটু কড়া শাসনে রাখি। কি আর করব, আঙ্কেলের কড়া নির্দেশের কারণে বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো। দিজনের বাবা মা যখন দার্জিলিং বেড়াতে চলে গেল, ঠিক তার পরের দিন বিকেলে আমি দিজনের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে রওনা হলাম। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধুকধুক করছিল। বাড়ির সামনে এসে আমি কাপা কাপা হাতে কলিং বেলে টিপ দিলাম। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে গেল।
আর দরজা খোলার সাথেই সাথেই আমার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দরজা খুলতেই দেখতে পেলাম দিজন সমস্ত বসার ঘরটি তাজা লাল গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। ঘরের আলো একদম ম্লান করা, আর মোমবাতি জ্বলছে। আর পুরো ঘরটা জুড়ে ফুলের পাপড়ি দিয়ে বড় বড় করে লেখা দিজন প্লাস শর্মি। আমি অবাক হয়ে চোখ বড় বড় করে বললাম, এসব কি দিজন? তুমি এসব কি করেছ? সে খুব শান্ত আর মাদকতাপূর্ণ গলায় বলল, এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ শর্মি। আজ তোমাকে কোনো ম্যাডাম বলে ডাকব না। আজকেও তোমাকে অনেক সুন্দর লাগছে শর্মি। তোমাকে একটা কথা বলবো, দয়া করে আমার কথাটা রাখবে? আমি কিছুটা ঘোরের মধ্যে থেকেই বললাম, বলো কি কথা, রাখার মতো হলে নিশ্চয়ই রাখব। তারপর সে আমার হাত দুটো ধরে বলল, প্লিজ আমার কথাটা রাখবে। মা বাবা 3 দিনের জন্য দার্জিলিং বেড়াতে গেছে। এই 3 দিন আমি শুধু তোমার সাথে গল্প করব। আজ কোনো পড়াশোনা নয়। প্লিজ আমাকে না করো না। তার এমন উদাত্ত আর আবেগপূর্ণ রিকোয়েস্ট আমি কিছুতেই না করতে পারলাম না। আমি এক প্রকার বাধ্য হয়েই বললাম, ঠিক আছে, যাও, তোমার কথাই রাখলাম। আজ শুধু গল্প হবে। আমরা সোফায় বসলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের দৃষ্টি শুধু আমার ঠোঁট আর আমার চোখের দিকে স্থির হয়ে আছে। তার ওই দৃষ্টিতে আমি তখন খুব লজ্জা পেয়ে গেলাম। লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যাচ্ছিল। দিজনের ওই গভীর দৃষ্টি আমাকে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছিল। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন করে তাকাতে পারে? কতক্ষণ আর নিজেকে এমন পাথরের মতো ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, শর্মি, একটা গান আমার খুব প্রিয়। তুমি গানটি শুনতে থাকো। আমি তোমার জন্য আমার সেই স্পেশাল চা করে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা। সে তার ফোনটা আমার হাতে দিয়ে রান্নাঘরে চলে গেল। আমি তার ফোনে গান শুনতে শুনতে একটা ভিডিও প্লে করলাম। হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। ভিডিওটা ছিল আমার অসংখ্য নাবলা মুহূর্তের ছবির একটা কোলাজ, যা দিজন লুকিয়ে তুলেছিল, আর তার ব্যাকগ্রাউন্ডে দিজনের নিজের গলা রেকর্ড করা আমাকে নিয়ে লেখা এক গুচ্ছ গভীর প্রেমের কবিতা। তার সেই আবেগপূর্ণ কথাগুলো শুনে আবেগে আমার দুচোখ জ্বলে ভিজে যেতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না এখন কি করব। এই ভালোবাসামাখা ভিডিওটা দেখে দিজনের প্রতি আমার আবেগ শতগুণ বেড়ে গেল। সে আমাকে কতটা নিবিড়ভাবে ভালোবাসে তা ওই ভিডিওটা না দেখলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। সে চা নিয়ে ঘরে আসতেই আমি চট করে চোখ মুছে ভিডিওটা বন্ধ করে ফেললাম। দিজন চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিয়ে খুব মিষ্টি হেসে বলল, শর্মি, এই নাও চা। তোমার জন্য আমার পক্ষ থেকে একদম স্পেশাল চা। আমি ভেজা চোখে তার দিকে তাকিয়ে বললাম, তাই? আচ্ছা ঠিক আছে, দাও। আমি চায়ে চুমুক দিয়ে দেখলাম সত্যি অসাধারণ। আমি বললাম, বাহ, অনেক সুন্দর চা বানিয়েছ। যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার কথা শুনে সে আমার একদম পাশে এসে বসল। তার চোখের ভাষা পাল্টে গেছে। সে খুব গম্ভীর গলায় বলল, শর্মি, শুধু কি ধন্যবাদ দিলে চলবে? আমার এত আয়োজন, এত ভালোবাসার কি কোনো প্রতিদান নেই? আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম, আর কি দেব দিজন? আমার কাছে তো দেওয়ার মতো দামি কিছুই নাই। সে আমার হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলল, একটু ভেবে দেখো শর্মি, তোমার কাছে আমাকে দেওয়ার মতো অনেক কিছুই আছে। তোমার ওই মনটা আমাকে দিয়ে দাও। এই বলে সে আমার আরও কাছে সরে এলো। আমি চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলাম। হঠাৎ আমি আমার কাঁধের উপর তার হাতের খুব উষ্ণ একটা ছোঁয়া অনুভব করলাম। তার হাতের সেই ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে অনুভূতির এক প্রবল ঝড় বইতে শুরু করেছে। আমি ঘাট ঘুরিয়ে তার দিকে তাকালাম। আর কেউ নয়, সে আমার সেই গুণধর ছাত্র। তার চোখে তখন এক সর্বগ্রাসী প্রেম। তারপর সে আস্তে আস্তে আমাকে তার বাহুডোরে আবদ্ধ করে ফেলল। আমি তার এই মানসিক পরিপক্কতা আর প্রেমের কৌশল দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। মাত্র 21 বছরের একটা কলেজ পড়ুয়া ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে নিজের বশে করতে পারে? কিভাবে একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে? অবশেষে তার প্রেমের কাছে, তার আবেগের কাছে আমি হার মানলাম। আমি সব দ্বিধা, সব বাধা ভুলে গিয়ে তার বুকে মাথা রাখলাম। আবেগের বশবর্তী হয়ে আমরা দুজন সেদিন এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেললাম। দিজন আমাকে বলল, চলো শর্মি, আমরা আজই বিয়ে করব।
বাড়ির কাছের ওই পুরনো কালী মন্দিরে গিয়ে আমরা একে অপরকে সারা জীবনের জন্য আপন করে নেব। আমি যেন তখন নিজের মধ্যে ছিলাম না। আবেগের জোয়ারে ভেসে আমি তার কথায় রাজি হয়ে গেলাম। আমরা দুজন সেদিনই লুকিয়ে মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে দিয়ে খুব গোপনে বিয়ে করে ফেললাম। দিজন আমার সিথিতে সিঁদুর পরিয়ে দিল। কিভাবে যে কি হয়ে গেল আমি যেন ঠিকমতো বুঝতেই পারলাম না। সবকিছু যেন একটা স্বপ্নের মতো ঘটে গেল। মন্দির থেকে ফিরে আসার পর আমি বুঝতে পারলাম আমি এখন বিবাহিত। আমি আমার ছাত্র দিজনের স্ত্রী। এই সত্যটা আমাকে যেমন আনন্দ দিচ্ছিল, তেমনি এক অজানা ভয়ে আমার বুক কাঁপছিল। দার্জিলিং থেকে তার বাবা মা ফেরার পর আমি স্বাভাবিকভাবেই আবার পড়াতে যেতাম, কিন্তু আমাদের আসল পরিচয়টা গোপনই থেকে গেল। এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায় 2 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করল। আমার প্রবল বমি বমি ভাব আসছিল। আমি বুঝতে পারছিলাম না আমার হঠাৎ কি হলো। বারবার বমি হওয়ায় আমার মনের ভেতর একটা সন্দেহর তীর বিদ্ধ হল। জানি না আমার সাথে কি হতে চলেছে। নিজের মনের সন্দেহ দূর করার জন্য আমি ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট এনে টেস্ট করলাম। টেস্টের ফলাফল দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 2টা লাল দাগ। আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হতে শুরু করল। এখন আমি কি করি? বাধ্য হয়ে আমাকে দিজনের সাথে এই ব্যাপারে কথা বলতে হলো। বিকেলে পড়াতে গিয়ে আমি আমার ছাত্র তথা গোপন স্বামীকে সব বলার পর সে পুরো চুপ করে রইল। একটা 21 বছরের ছেলে এমন একটা খবরের জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি কান্নায় ভেঙে পড়ে বললাম, দিজন, তুমি আজই তোমার বাবা মার কাছে আমাদের বিয়ের বিষয়টা শেয়ার করো, নইলে আমি অপমানে গলায় দড়ি দিয়ে মরে যাব। আমার কান্নাকাটি দেখে দিজন ভয়ে ভয়ে তার মার কাছে আমাদের মন্দির বিয়ের সব কথা এবং বর্তমান পরিস্থিতির কথা শেয়ার করল। তার মা এসব কথা শুনে রীতিমতো হতবাক হয়ে পড়লেন। তারপর তার মা কাঁদতে কাঁদতে হয়ে তার বাবার কাছেও বিষয়টা শেয়ার করলেন। তার বাবা এই খবর শুনে রাগে ফেটে পড়লেন, কিন্তু পরক্ষণেই পরিস্থিতি বুঝতে পেরে শান্ত হয়ে গেলেন। তার বাবা দিজনের মাকে বললেন, মেয়েটাকে এক্ষুনি ডেকে আনো আমার কাছে। অনেক কিছু ভাবনা চিন্তার পর দিজনের বাবা আমাকে তার সামনে ডেকে নিয়ে শান্ত গলায় বললেন, মা রে, আমার এই অল্পবয়সী ছেলেটার ভুলটাকে তুই ক্ষমা করে দে। তোরা আবেগের বশে যে কাজ করেছিস তা সমাজ মানবে না, কিন্তু তোদের ফেলে তো আমি দিতে পারি না। তারপর দিজনের বাবা আবার একজন পুরোহিত ডেকে এনে সামাজিকভাবে দিজন আর আমাকে বিয়ে পড়িয়ে দিলেন। এর কিছুদিন পর দিজনের আর আমার কোল আলোকিত করে একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। শর্মিষ্ঠা এখন তার সন্তান, অল্পবয়সী স্বামী এবং সংসারের বিশাল দায়িত্ব নিয়ে প্রবল ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেধাবী মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর সমস্ত স্বপ্ন এভাবেই একটি আবেগের ভুলের জন্য চিরতরে ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। জীবনে চলার পথে অনেক বাধাই আসতেই পারে, অনেক প্রলোভন আসতে পারে। আর এই সব আবেগকে নিয়ন্ত্রণ করে যদি তোমরা চলতে পারো তাহলেই কেবল তোমাদের জীবনে প্রকৃত সফলতা সম্ভব। গল্পে শর্মিষ্ঠা যদি তার আবেগটাকে কাজে না লাগাতো, তাহলে তাকে আজ তার সব স্বপ্ন হারিয়ে 4 দেয়ালের ভেতর বন্দী হতে হতো না। ধ্বংস হয়ে যেত তার মা বাবার এবং তার নিজের সারা জীবনের লালিত স্বপ্ন। ভগবান আমাদের সকলকে সঠিক পথ চলার জ্ঞান দান করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর আপনারা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।